বুঝতে পারতেছো না তুমি কি করতেছো? তুমি নাকি বড় চাচাকে বিয়ে করবা? কেন না? আশ্চর্য, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার যদি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমার মাথা খারাপ হতে দোষ কোথায়? আপনি জানেন আমি কার মেয়ে? জি না। আমি ডিআইজির মেয়ে। খবরদার, আর কখনো যদি আপনি আমার পিছু করেছেন তাহলে সোজাসুজি আব্বুকে বলে আপনাকে লকআপে ভরবো। এখন ভাবি না, এখন তোমার ভাবির কথা মনে হচ্ছে। এতদিন তোমার মনে হয় না এসব করার আগে তুমি একবার আমাকে বলেছো? তুমি এই মুহূর্তে মানে আমাদের বিয়ের কথা কিভাবে ভাবো? না ঠিক আছে, কিন্তু তুমিও তো জানো আমার দাদির অবস্থাও ভালো না, তারও যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে আসো না। এই কি হয়েছে? হ্যাঁ কি বলবে তাড়াতাড়ি বলো তো, আমার অনেক ঝামেলা। আমার কথাটা কি শুনবা? আচ্ছা বলো বলো। আচ্ছা এটা কোন ধরনের কথা? আমরা দুইজন তো এখন হাজব্যান্ড ওয়াইফ, তাই না? আমাদের এর আগেও বিয়ে হয়েছে, আবার তোমরা জোর করে ধরে নতুন করে কাজী ডেকে নিয়ে এসে বিয়ে পড়াইছো। তো তাইলে পরে আমরা দুজন একসাথে থাকতে পারবো না কেন? পারবে না। কেন? কারণ মায়ার বাবা মনে করে না মায়ার বিয়ে হয়েছে। তাদের ধারণা আমরা মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসেছি এবং সে এই বিয়েতে কিছুতেই মানছে না। কালকে সকালে উনি পুলিশ নিয়ে আসবেন। কি বলতেছো তুমি? ঠিকই বলছি। তুমি এক একবার এক একটা ঘটনা ঘটাবার, আমরা সবাই মিলে সাফার করব। আচ্ছা মায়া তো এই ব্যাপারে ওর বাবার সাথে কথা বললেই তো সমস্যার সমাধান হয়ে যায়। হা হা হা, বলিনি না? বলেছে, কোনো লাভ হয়নি। মায়ার বাবার ধারণা তার মেয়ে খুবই ছোট, তাকে আমরা সব কিছু ফুসলিয়ে ফাসলিয়ে শিখিয়ে পড়িয়ে নিয়েছি। আজব, তার মেয়েকে বিয়ে করে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা হয়েছে। মিষ্টির প্যাকেট নিয়ে আমাদের বাসায় আসবে কি তা না, পুলিশ নিয়ে এসে আমাদের বাসায় আসতেছে। আশ্চর্য, এটা কোন ধরনের কথা? এবার তাহলে বোঝো। আর কিছু বলবে? আমার অনেক কাজ আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে কি আমরা একসাথে থাকতে পারবো না? না, শুধু তাই না, আজকে থেকে তোমার রুমটাও তোমাকে ছাড়তে হবে। আরে এটা কি ধরনের কথা বলতেছো ভাবে? আমি রাতে ঘুমাবো কোথায়? যেটা খুশি সেখানে, ইচ্ছা করলে তুমি ড্রয়িং রুমে থাকতে পারো। আরে আজব তো। অদ্ভুত। চাচা আপনার সোলা নিয়ে যা। আজকের ব্যায়াম কর্মসূচি কি বন্ধ? চাচা একটা কথা কই, এতদিন খালি একটা কথা শুনে আইছি, বারাবাতে সাইদা। আজকে সচক্ষে দেখে নিলাম। বাড়াবাতে চাই দেয়া মানে? বুঝলেন না? এই যে সারাদিন আপনারা বুঝাইলো আপনার বিয়া, শেষে যায় কার লাগে বিয়ে হইলো, এটা বারাবাতে চাই দেয় না? এক চর মেরে তোর দাঁত কটা ফেলে দেবো। ফাজিল মেয়ে ছেলে কথা। যা। সোলা খাবেন না? আর একটা চর মারবো। যা। ফাজিল। বাড়াবাতে চাই। আদব কথা। এটা ভালো। কি কিছু বলবি? এটা তুমি একটা কাজ করলে ভাইয়া। তুই এখন আমাকে সবক দিবি তাই তো? তোমাকে এখন আর সবক দিয়ে কী লাভ বলো? তোমার বিয়ের জন্য কত প্রিপারেশন নিচ্ছিলাম, কোন শাড়ির সাথে কোন জুতো পরবো, কেমন হেয়ার স্টাইল করবো, তুমি সব কিছু ভেস্তে দিয়েছো। তোর প্ল্যানিং শুনে এখন আমার নিজেরই ইচ্ছা হচ্ছে ভেস্তে চলে যাই। না ভাইয়া, তুমি এটা একদম ভালো কাজ করোনি। আমার সব বান্ধবীরা শুনলে খুব মনে কষ্ট পাবে। কেন? তোর বান্ধবীদের মধ্যে কেউ কি আমার প্রতি স্পেশালি দুর্বল ছিল? ছি ভাইয়া, আমরা সব বান্ধবীরা মিলে আগে থেকে একটা অভিযোগ লিস্ট তৈরি করে রেখেছিলাম যে কার কার বড় ভাই বোনের এখন বিয়ে হতে বাকি আছে। সেই হিসেব অনুযায়ী এখনও তোমার বিয়ে হতে 6 মাস দেরি আছে। সবাই সেভাবে প্রিপেয়ার হচ্ছিল। কি আর করা, ভেরি স্যাড। সমস্যা নেই, তোরা প্রিপারেশন নিতে থাক, সামনে তো ছোট ভাইয়ের বিয়ে আছে। ধুর, ছোট ভাইয়ের বিয়ে কবে না কবে হবে, আর তার যে অবস্থা, আদৌ বিয়ে হবে কিনা সেটা সন্দেহ আছে। আচ্ছা ভাইয়া শোনো, এখন বিয়ে যখন করেই ফেলেছো, হ্যাঁ অনুষ্ঠানটা একটু ধুমধাম করে নতুন করে করে ফেলো। তাই নতুন অনুষ্ঠান? তোর ভাবি আর আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য প্ল্যানিং চলছে, আর তুই বলছিস অনুষ্ঠান করার জন্য?
যা এখান থেকে ভাগ, যা। ভাইয়া এই, আমার মাথা কিন্তু অনেক গরম আছে, যা বলছি, যা যা। থাকতে থাকতে গাধায় পরিণত হয়, আমি তোদের সাথে থাকতে থাকতে একটা গাধাতে পরিণত হয়েছি। কয়েকের গাধ একাধা। রাখ ফোন রাখ। ভাবি সালাম আলাইকুম। আসেন। ওয়ালাইকুম সালাম। বসবো? হ্যাঁ হ্যাঁ ভাবি। বাড়ির সবার সঙ্গেই মোটামুটি দেখা হয়েছে, শুধু তোমার সাথেই হয়নি। শুনেছি তুমি নাকি গুহা মানব টাইপ মানুষ, বাড়ির মানুষদের সাথেই তোমার ঠিক মতো দেখা হয় না। তাই ভাবলাম যে আমি নিজে এসেই তোমার দর্শন নিয়ে যাই। না আসলে ভাবি আমি একটু লাজুক প্রকৃতির, তো তাই লজ্জায় কারোর সামনে যেতে পারি না। কোনো অসুবিধা নেই, সবাইকে একরকম হয় বলো। কিন্তু আমি ভাবছি একই মায়ের পেট থেকে এরকম কন্ট্রাস্ট দু ভাই বেরোলো কি করে? মানে? মানে হচ্ছে তোমার ভাইয়া একেবারে বিশ্ব বেহায়া, লজ্জা বলে যে একটা শব্দ আছে এটা তার ডিকশনারিতেই নেই। আর এদিকে তুমি লজ্জায় আমার দিকে তাকিয়ে কথাই বলতে পারছো না। আচ্ছা, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? না মানে আপনি কিভাবে বুঝলেন? বুঝবো না কেন, তোমার চেহারা দেখলে এখন যে কেউ বলতে পারবে যে তুমি একটা কোনো সমস্যায় পড়েছো। না ঠিক সমস্যা, হ্যাঁ আসলে একটা সমস্যায় পড়েছি। আর বন্ধুদের বুদ্ধিতে চলতে গিয়ে আরও বিপাকে পড়ে গিয়েছি। এখন ইচ্ছা করছে নিজের গালে নিজে একটা চড় মারি। মেঘটি তো ভাবি আপনি কি মাইন্ড রিডার? শোনো জামাল, তোমার বয়সের একটা ছেলে কি কি ধরনের সমস্যায় পড়তে পারে এটা তো অনুমান করেই বলা যায়। কিন্তু তোমার ভুলটা কি হয়েছে জানো? তোমার বন্ধুদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করা একদম ঠিক হয়নি। এসব ক্ষেত্রে বন্ধুদের চাইতে ভাবিরা বেশি ভূমিকা রাখে। ভাবি? এই যে বন্ধুদের বুদ্ধি নিয়ে তুমি এখন পস্তাচ্ছ, যদি ভাবির বুদ্ধি নিতে তাহলে এতক্ষণে নাচতে। কি যে বলেন ভাবি, আমি এমনিতে অনেক লাজুক। বয়স কত? আমার আর কত হবে, 25। আরে দেখ, তোমার বয়স জিজ্ঞেস করেছি নাকি, ওই মেয়ের। ও ওর বয়স ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? এক এক বয়সের মেয়েদেরকে এক এক রকম টিপস দিয়ে কাবু করতে হয়, সেই সব টিপস আমার স্টকে আছে, সময় মতো বলবো, কেমন? ঠিক আছে। আমি এখন যাই। হ্যাঁ ভাবি। ভাবি ইউ আর সো গ্রেট। থ্যাংক ইউ। তুমি এই ঘরে এসেছো কেন? প্লিজ বের হও ঘর থেকে। বেরোবো কোথায়? আমি এই ঘরে ঘুমাবো। ভাবি না বলেছে তুমি এই ঘরে থাকতে পারবে না? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। কই যাবা? ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে মানে? তুমি কি রাতে ড্রয়িং রুমে ঘুমাবা নাকি? কারণ তোমার মতো একটা কাপুরুষের সঙ্গে আমি থাকবো না। কাপুরুষ? কেন? তোমাকে তো আমি মেনে নিচ্ছি,
আমাদের 2বার বিয়ে হয়েছে না? সেটা তো বাধ্য হয়ে, তাই না? যাই হোক, করছি তো। তাতে আমার কিছু যায় আসে না তমাল। দেখো মায়া, তুমি কিন্তু আমাকে অনেক পেইন দিছো। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কতটুকু অপমান করছে না করছে তুমি কিন্তু বেশ ভালো করে জানো। আমাকে দেখলে পরে সবাই কিভাবে তাকাচ্ছে। প্লিজ তুমি আমাকে আর পেইন দিবা না। কি বললে? কি বললে তুমি? আমি তোমাকে বিয়ে করে পেন দিয়েছি না? অবশ্যই। আমি তোমাকে বলছিলাম না, আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম না যে কয়েকটা দিন তুমি একটু ধৈর্য ধরো, আমি নিজে গিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো। কিন্তু তুমি আমার কথার গুলি মাইরা নিজে এক কাপড়ে এসে এই বাড়িতে উঠছো। তাতে কি হয়েছে? তোমার অপমান, আমার অপমান, একটা সর্বনাশ করে দিলা না তুমি? আমি চাই না তুমি এই ঘরে থাকো। তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হবে, ব্যাস। প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এটা আমার জন্য তো অনেক প্রেস্টিজের ব্যাপার, তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য। এই ঘরে থাকার তুমি অ্যাটলিস্ট আমাকে পারমিশনটা দাও। আমি খাটে ঘুমাবো না, আমি ফ্লোরে ঘুমাবো। মানে বাড়ির কাজের লোকজন আমাকে দেখে হাসাহাসি করতেছে, যে যা খুশি তাই বলতেছে। আমার মান সম্মান নাই। প্লিজ, আমার ঘুম আসতেছে, খুব টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাই এখানে। ধ্যাৎ, নিচে ঘুমাবে তুমি। আচ্ছা ঠিক আছে, নিচেই ঘুমাবো। তুমি ঘুমানোর পর তারপর খাটে আসবো। কি? আচ্ছা ঠিক আছে, আমি সারা রাতে নিচে ঘুমাবো, এই ফ্লোরের মধ্যে, ঠান্ডা ফ্লোরের মধ্যে ঘুমাবো। মনে থাকে যেন। হ্যাঁ মনে থাকে। তারপর অসুখ বিসুখ হয়ে মরবো, তারপর তুমি বিধবা হবা। একটা কথা মনে রাখবো, তোমার সাথে আমার 2বার বিয়ে হয়েছে। আমি যদি ঠান্ডা লেগে যদি মারা যাই, তাহলে তুমি ডাবল বিধবা হবা। চুপ! একটা বালিশ দাও। তুমি বালিশ ছাড়া ঘুমাও। ঠিক আছে, বালিশ ছাড়াই ঘুমাবো। বাবা, আপু যেখানে আছে সেখানে নিশ্চয়ই ভালো আছে। তুমি প্লিজ এমন করো না। আপু যে কাজটা করেছে সেটা মোটেও ঠিক করেনি, এবং এটা নিয়ে তুমি কষ্ট পাচ্ছ, এটাই স্বাভাবিক। কিন্তু বাবা, একবার চিন্তা করে দেখো, আপু তো মরে যায়নি, অথবা দেশ ছেড়ে কোথাও চলেও যায়নি। তুমি একটু স্বাভাবিক থাকো বাবা। এর উত্তর তুই নিজেই পাবি যেদিন তোর ছেলে মেয়ে হবে। প্লিজ বাবা, বি নর্মাল। আমার আপুর সাথে কথা হয়েছে, শি ইজ ফাইন। ও আমাকে বললেই পারতো যে ও বিয়ে করবে, আমি ধুমধাম করে ওর বিয়ে দিয়ে দিতাম। বাবা, আপু যে ছেলেকে বিয়ে করেছে সে তো বেকার, হয়তোবা সে ভেবেছে তুমি ওর সাথে বিয়ে দেবে না, তাই। তো আমাকে তো একবার বলতো। প্লিজ বাবা। আমার আমার খুব কষ্ট হচ্ছে রে মা, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ বাবা, চলো একটু খাবে, প্লিজ। তুই যা, আমি পরে খাবো। যা। বলেছি না এইসব যন্ত্র এখানে এই ঘরে বাজাবি না। বর্দা, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো। এই এই বাড়াবাড়ি দেখেছিস কি? হ্যাঁ, রোজ ভোর হতে না হতেই ওই বিদ্যুতের যন্ত্রটা দিয়ে প্যাপু প্যাপু শুনতে শুনতে আমার কান পচে গেছে।
কান পচে গেলে আমি কি করব? এজন্য নাক কান গলা বিশেষজ্ঞ আছে, তাদের কাছে যাও। আর এটা কোনো বিদ্যুৎ যন্ত্র না, এটার নাম হারমোনিয়াম। ওটা হারমোনিয়াম হোক আর সারমোনিয়াম হোক, আম গাছ হোক আর জ্যাম গাছ হোক আর কাঁঠাল হোক, তাতে আমার কিছু যায় আসে না। তুই বন্ধ কর, বন্ধ কর। আমার রেওয়াজ করার জন্য, আমার গলা সাধার জন্য এটা লাগবে। কে তোকে গলা সাধতে বলেছে? কে? হ্যাঁ, যার গলা ঠিক হয় একবারই ঠিক হয়, 40 বছর ধরে গলা সাধলেও ঠিক হয় না। কি কি বললে তুমি? এই, তুই যদি অত বড় গায়ক হবি, তাহলে তোর আজ পর্যন্ত কোনো অ্যালবাম বেরোলো না কেন? কে বলেছে তোমাকে যে অ্যালবাম বেরোলেই বড় শিল্পী হয়? আমি কি ছোটখাট গায়ক যে আগ করে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যাব? সঙ্গীত আমার কাছে সাধনা, সাধনা। এটা আমার কাছে কোনো সস্তা জনপ্রিয়তার বিষয় নয়। না, সাধনা হোক আর বদনা হোক, এই কেউ যদি কোনো কিছু না পারে তখন ওই লেকচার দিয়ে থাকে, বুঝলি? তুমি তুমি কি করেছো? সারাটা জীবন যে সূচিবাই করে জীবনটা উৎসর্গ করে দিলে, ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে একটা বিগ জিরো। আজব, ভালো হচ্ছে না বলে দিলাম। তুমি কি করবে? এই করবে তুমি কি করবে মানে? আর পারি না, সকাল হলেই চেঁচামেচি। আর কি, ঠিক সময় যদি বিয়েটা দিতে পারতাম, সব ঝামেলা মিটে যেত। দাদিমা, তুমি এত সকালে? বুঝেছি, ওই চেঁচামেচি শুনে, তাই না? না না দাদিমা, আমি তো রোজ রোজ সকালেই উঠি। এখন এই বাড়ির বউ না, কত দায়িত্ব। নেন, আপনি দুধটুকু খেয়ে নেন। এত সকালে? ওরা তো বেলা করে দেয়। আমি অবশ্য সকালেই যাই। এখন থেকে রোজ সকালে পাবেন। আমি চলে এসেছি না। নেন। বাবা, আমার নাতবুটা কত কাজের গো। ও সোনা রে। দাদিমা, পুরো দুধটুকু শেষ করতে হবে কিন্তু। আচ্ছা তো, আস্তে আস্তে খান। দাদিমা, আপনার সবটুকু দুধ খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। থ্যাংক ইউ। আমি এবার একটু গিয়ে দেখি যে দু ভাইয়ের ঝগড়া থামানো যায় কিনা। পারবে? এটা তো রোজকার রুটিন। প্রত্যেক সকালে দুই ভাইয়ে সমানে যুদ্ধ করবেন, চেঁচামেচি করবেন। চেষ্টা করে দেখি দাদিমা। হ্যাঁ, আসো আসো। ভাইয়া, এই যে আপনার কাপড়, আমি নিজে হাতে ধুয়ে ইস্ত্রি করে নিয়ে এসেছি। সে কি, তুমি এত কষ্ট করতে গেলে কেন? বাসায় কাজের লোক আছে না? কি যে বলেন না ভাইয়া, এটা তো কোনো কষ্ট না, এটা আমার দায়িত্ব। আমার তো কোনো ভাই নেই, তাই ভাইদের সেবা করার সুযোগ আমার কখনো হয়নি। আপনি তো আমার ভাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শোনো, এগুলো আর করো না। কাপড় ধোয়ার কাজ কিন্তু অনেক কষ্টের। ভাইয়া, আপনার কি আর কিছু লাগবে? না না, আমার আর কিছু লাগবে না। ঠিক আছে, তুমি যাও। জি ভাই। মা, আপনি রান্না করছেন? হ্যাঁ, কেন? আমি আপনার সঙ্গে থাকি। কেন তুমি থাকবে কেন? আপনাকে সাহায্য করব। আরে না, তোমাকে সাহায্য করতে হবে না, খুকি আছে, ওই সাহায্য করবে। যাও। মা, হ্যাঁ, আমি তো থাকতে চাইছি আমার নিজের স্বার্থে। মানে? মানে হলো, সব ছেলে মেয়েদের কাছেই তার মায়ের রান্না হলো জাদু। আমি আপনার কাছে থেকে সেই জাদুটা আবিষ্কার করতে চাই। আমার ছেলে মেয়েদের ওই হিসেবে ধরলে ভুল করবে। ওদের কাছে তো মায়ের হাতে রান্নার চাইতে থাই, চাইনিজ, তারপর রেস্টুরেন্ট, অন্যের বাড়ির খাবার সবচেয়ে বেশি পছন্দ রে মা। কি যে বলেন না মা, এই যে গতকালই আমাকে তমাল বলছিল, আমি যদি 100 বছরও আপনার পেছনে ঘুরি, তাও নাকি আমার হাত দিয়ে আপনার রান্না বেরোবে না। তাই তমাল বলেছে এই কথা? জি মা, সেই জন্য আমি ঠিক করেছি 100 বছর তো আর বাঁচবো না, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি আপনার কাছে রান্না শিখবো। কেন, তোর মা তোকে রান্না শেখায়নি? হ্যাঁ মা, অনেক শেখাতে চেয়েছে, কিন্তু আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল মা, জানেন, আমি যদি রান্না শিখি তাহলে আমার শাশুড়ির কাছে রান্না শিখবো। মা বলেন না, আপনি আমাকে রান্না শেখাবেন না? নাহলে কিন্তু আমি আপনাকে অনেক বিরক্ত করব। আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে, এখন যাও। ঠিক আছে, যাও।
আপনার মতো একটা বিবেচক মানুষ যদি সাত সকালে ঘুম থেকে উঠে এরকম চিৎকার চেঁচামেচি করে গলা উঁচিয়ে কথা বলে, তাহলে এটাতে গলার ক্ষতি হচ্ছে না? আর গলা তো আপনার শরীরেরই একটা অংশ, তাই না? তুমি একটু চেষ্টা করো না তোমার ফ্যামিলিকে বলে একটু বিয়েটা পিছাতে। আরে আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার চেয়ে আমার ফ্যামিলির কাছে আমার দাদির ইমোশনটাই বড়। আর আমিও চাই দাদির শেষ ইচ্ছাটা পূরণ হোক। তুমি কেন বুঝতেছো না? তোমার দাদি আর মরার টাইম পেল না। বাবা মা যা ইচ্ছা তাই বলুক, যেটা ইচ্ছে সেটা মনে করুক। তোমার কিন্তু একবার তাদের সাথে দেখা করা উচিত। তুমি আমার বাবাকে চেনোই না ভাবি। আমি যদি গিয়ে টানা 7 দিন বাবার পায়ের কাছে পড়ে থাকি, তাও বাবা আমাকে মাফ করবে না। আবার যখন আমাকে তার দেখতে ইচ্ছে করবে, দেখবে হঠাৎ করে এখানে চলে এসেছে, তখন মাফ টাফ কিছুই চাওয়া লাগবে না। কি আমরা তোমাকে চা দেই না? না তোমরা জানা শরবত